বাথরুমগুলো পরিষ্কার করে নেব, অনেক ময়লা হয়ে আছে। আজকে গোটা বাড়ি ডিপ ক্লিন করব। তো আমি পাশেই একটু চলে গেছিলাম অনুষ্ঠানে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। একটু হসপিটালে গিয়েছিলাম বোনের সঙ্গে স্কুটিতে করে। চাটা একদম খাওয়া কমপ্লিট। তো বাড়ি ঘরে একটু ঝুল হয়ে গেছে, তো সেটাও একটু একদম পরিষ্কার করে ঝেড়ে নিই। আজকে সকাল সকাল আকাশের অবস্থা, প্রত্যেক দিন তো ৩টের সময় মানে বৃষ্টি নামছে, আজকে সকালেই শুরু হয়েছে। কিন্তু সেই তুলনামূলক ঠান্ডাটা হচ্ছে না, তবে মোটামুটি হচ্ছে, এসি লাগছে। তো ঘুম থেকে উঠেই দেখি ট্যাঙ্কিতে জল নেই। তো তাড়াতাড়ি করে নিচে এলাম মেশিন চালাতে, কোথায় কারেন্ট চলে গেলে তখন আবার জল পাবো না। নিচে যে রিজার্ভার আছে সেই রিজার্ভার থেকে জলটা উপরে যায়, ওটা পৌরসভার জল আসে। তো মানে সন্ধ্যেবেলায় একটু বাজারে বেরিয়েছিলাম, তো বাজারে গিয়ে এই যে কচুরলতি পেয়েছি, ওটা কিনে নিয়ে এসেছিলাম। মোচা কাটা এইসব সবজিগুলো কি বলুন তো, কাটার জন্যে খেতে পারি না, থোড়। আর নিয়েছিলাম শাক। তো কাটা কাটা ছিল, দামটা একটু বেশি হলেও আমি বললাম না, এটা তো আর ছাড়া যাবে না। তো সব বাজার করে নিয়ে এসেছিলাম। তো আজকে আর দেরি করবো না, চলুন ঝটপট করে একদম রান্না করব। তো এই যে শাকের জন্য রসুন কাঁচা লঙ্কা কেটে নিলাম, আর তেলে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে শাকটাকেই শুরুতে করব। আজকে থোড়ও হবে, মোচাও হবে, আর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। কেন কাঁচা মানে কাটা থোড় মোচা রাখলে আবার একটু কালো কালো হয়ে যায়, তখন ভালো লাগে না। আর এই শাকটা বললো 5 মিশালি, তো তার সঙ্গে সঙ্গে চা বসিয়ে দিলাম সকালবেলায়। এই যে হাজব্যান্ডকে চাটা দিয়ে দেবো, ও লাল চা খায় আর আমি খাই দুধ চা সকালবেলায় 1 কাপ করে। তো একদিকে তো শাক রান্না হচ্ছে, আর তার সঙ্গে চাটাও রেডি হয়ে গেল। তো চলুন চাটা দিয়ে দিই, অনেকক্ষণ আগেই সে উঠেছে, তো চাও রেডি। আর বিস্কিট কৌটোর অভাবে আমাকে ফ্রিজে রাখতে হচ্ছে, আর তার সঙ্গে আরও একটা জিনিস, যেই বাইরে রাখছি অমনি ওতে লাল পিঁপড়ে ধরে যাচ্ছে। তো সেই জন্য ভেবেছি যে না, এটাতে ফ্রিজেই ভরে রাখি। আর শাক রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, শাকে কিন্তু কোনো জল দিইনি। প্রায় 10 মিনিটের মধ্যে শাক রান্নাটা একদম ওকে হয়ে গেছে। আর আমি শাক খেতে ভীষণ পছন্দ করি, আমার ডেলি মেনুতে শাক আর করলা চাই, ওটা না হলে মনে হবে একদম ইনকমপ্লিট। তো টেবিলে রেখে দিলাম, তো একটু গরমটা ছাড়বে তখন ঢাকনা দিয়ে দেবো। আর এই যে চা সকাল থেকে কতবার হয়েছে তার কাপবাটি পড়ে আছে। আর আজকে দ্বিতীয় দিন ব্লগের। তো দ্বিতীয় দিন বাজার থেকে এসছে ট্যাংরা মাছ। আর দেখুন ট্যাংরাগুলো মানে ভীষণ সুন্দর সুন্দর এবং জ্যান্ত জ্যান্ত, আর প্রত্যেকটা ট্যাংরাতেই ডিম ভরা আছে। আর তার সঙ্গে দেখি কি, কাতলা মাছ। আমার কাতলা মাছটা ভীষণ ভালো লাগে খেতে। তো আজকে আমার দিদি আসবে ডাক্তার দেখাতে, তো দিদিকেই ট্যাংরা মাছটা রান্না করে দেবো, আর কাতলাটা আমাদের জন্য হবে। তো আমার মাছ বাছার একদম নিনজা টেকনিক, এই যে এইগুলো বাসন মাজায় যে টাওয়েল পাওয়া যায়, এই টাওয়েল দিয়ে কিন্তু মাছ ঘষা ভীষণ সুন্দর হয়। মাছের গায়ে যে পিচ্ছিল ব্যাপারটা থাকে ওটা একদম চলে যায়, মাছটা কিন্তু সাদাও হয়ে যায়। আর এটা ভাববেন না যে আমি ওই বাসন মাজা দিয়েই মানে মাছ বাছছি, এটা আমার আলাদা মাছের জন্যই রাখা থাকে। তো দেখুন মাছগুলো ভীষণ সুন্দরভাবে বেছে নিয়েছি। আর গরমে রান্নাঘরে থাকা মানে তো বুঝতেই পারছেন। আর এই যে ময়দাও মাখিয়ে নিয়েছি, দুটো মানুষ তাই বানাবো দুটো লাচ্ছা পরোটা। একদিকে কিন্তু রান্না চলছে, আর একদিকে আবার মানে ব্রেকফাস্টেরও তড়িঘড়ি চলছে। আর প্রচুর গরম, তো গরমে রান্নাঘরে থাকা যাচ্ছে না। তো মাছের ট্যাংরা মাছের ঝোল হয়ে গেছে, এদিকে নর্মাল মাছের ঝোলও হয়ে গেছে। আর বানাবো মোচার তরকারি, আর হবে আপনার ওই থোড়টা পেঁপে দিয়ে ঘন্ট মাছের মাথা দিয়ে। তো তা করতে করতে পরোটাটা বেলে নিই, একদম লাচ্ছা পরোটা হবে। বেশি পরোটা হলে আমাকে একটু বেলতে বিরক্ত লাগে, কিন্তু দুটো চারটে হলে বেশ ভালোই লাগে। তো আমার মতো কে কে এরকম ভালো ভালো খাবার দাবার খেতে পছন্দ করেন, ওজন বাড়াতে পছন্দ করেন বলুন। এইভাবে কিন্তু সত্যি আমি এটা ইউটিউবে দেখেছিলাম, এই লাচ্ছা পরোটা, নাহলে তো আমি অন্য প্রসেসে বানাতাম। তো এইভাবে খুব সুন্দর মানে লাচ্ছা পরোটার যে লেয়ার সেটা কিন্তু খুব ভালো আসছে। আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, যে এইভাবেই ওদের এটা করতে হবে, তাহলে যে পরোটার লেয়ার এটা খুব সুন্দরভাবে চলে আসছে। তো এবার ছোট্ট করে একটু বেলে নেব, বেশি পাতলা করা যাবে না, লাচ্ছা পরোটা একটু মোটা মোটাই হয়। আর তেলটা একটু বেশি হয়ে গেছে বলে পরোটা এদিক ওদিক স্লিপ করছে, তো খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি, আমি সাকসেস।
দিয়ে এবার তাওয়ায় সেঁকে নেব। ঘি দিয়ে আর সেঁকবো না, সাদা তেলে একটু সেঁকবো। তো এই যে একদম পরোটা রেডি হয়ে গেছে। আর পরোটা খাওয়া হবে সাদা আলুর তরকারি দিয়ে। তো এটা বরকে দিয়ে দেবো। আর আরেকটা হবে, সেটা আমি খাবো। আর চিমনির আওয়াজে কিচ্ছু শোনা যাচ্ছে না, তো তাই চিমনিটা বন্ধ করে দিলাম। আর দেখে আমি গরমে কিভাবে ঘেমে গেছি সেটা দেখুন। এবার আমিও পরোটাটা খেয়ে নিই, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে যেহেতু টাইমটা কম। আজকে একটু রান্নার চাপ আছে, তো দাঁড়িয়ে দাঁড়িয়েই খেয়ে নিলাম। তার সঙ্গে 1 কাপ ব্ল্যাক কফি খেয়ে নেব। যদিও আমি ব্রেকফাস্ট মানে খুব বেশি করি না, তবে যখন সামনে পাই হাতে পাই খেয়ে নিই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। তো মাছের ঝোলটা রান্না একদম রেডি হয়ে গেছে, বাটির মধ্যে ট্রান্সফার করে নিলাম। তো এবার স্নান করে নেব, আমার বোন এসে বসে আছে। তারপরে আমরা দুজনে মিলে একটু নার্সিংহোমে যাব, আমার দিদির চেক আপ আছে, চেক আপে এসছে তাই। তো ওকে বললাম যে একটু বসো, মানে আমার কাজিন, তারপরে দুজনে মিলে একসঙ্গে চলে যাবো। একদম স্নান কমপ্লিট, জামা কাপড়টা মেলে দেবো, দিয়ে রেডি হয়ে এই যে একদম সবকিছু বেঁধে বুঁধে দিদির কাছে চলে গেলাম। সে অলরেডি 1:30টার সময় মনমোহিনী নার্সিংহোমে এসে বসে আছে। আর আমার বোন কিন্তু ভীষণ ভালো স্কুটি চালায়, দুটো ছেলেকে স্কুল নিয়ে আসা যাওয়া এইটাই ও করে, মানে ডিউটি ওর। ওরও হাজব্যান্ড স্কুল টিচার, কিন্তু সময়ের অভাব আর উনারও এ দিয়ে এ নিজেই 2 ছেলেকে নিয়ে টিউশন নিয়ে যাওয়া, সুইমিং কোচিং সবকিছুই করে। আর এটা আমার দিদির নাতনি। তো আমরা নার্সিংহোমে পৌঁছে গেছি। এখানে গেলেই তো বুঝতে পারছেন মনটা কেমন হয়ে যায়। তো বারান্দা থেকে ভিউ, আর তার সঙ্গে আমি 1 কাপ চা নিয়ে নিয়েছি। তো আজকে একটা সন্ধ্যেবেলায় ইনভাইট আছে, শ্রাদ্ধের অনুষ্ঠান, সেখানে যাব। তো চলুন চাটা একদম খেয়ে নিই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই। আসসালামু আলাইকুম। ডেইলি লাইফের আরও একটি ব্লগে সকলকে স্বাগত। তো আমি এই যে একটা নতুন আউটফিট পরে রেডি হয়ে গেছি। এটা আমার ঈদের জন্য কেনা ছিল। তো ঈদে তো এত কাজকর্ম, নতুন ড্রেস পরা হয় না। তো আমাদের প্রতিবেশী কাকু মারা গেছে, তো তার আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান। তো ভাবলাম আজকে শ্রাদ্ধের অনুষ্ঠান, তো সাদা সাদাটাই পরে নিই। শাড়ি আর গরমে পরা যাবে না, যদিও এখন সব জায়গায় এসি। তো আমাকে কেমন লাগছে ড্রেসটা পরে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর তার সঙ্গে আমার যে চপ্পল দুটো, চপ্পল তো না, এটা কি চপ্পল আমি জানি না, সেই দুটোও নতুন। তো একদম চলে গেছি ও শ্রাদ্ধ বাড়িতে। আর এই যে কাকু ভীষণ ভালো ছিলেন, এনার সঙ্গে আমার এমনি নর্মালি রাস্তাঘাটে দেখা হতো, কথাবার্তা হতো, কিন্তু মৃত্যুর সময় আমরা জানতে পারিনি। উনি অনেকদিন অসুস্থ ছিলেন। তো যাই হোক, এবার গিয়ে তাদের মানে টাইমিং ছিল 8টা থেকে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যাবে। তো তার জন্য আমরা তাড়াতাড়ি চলে গিয়েছিলাম, যে খেয়ে দিয়ে এসে আবার রেস্ট করবো। আর যেহেতু এটা শ্রাদ্ধের অনুষ্ঠান, তো খাবার জন্য একদম টেবিলে বসে গেছি। তো হাজব্যান্ডকে বললাম একটু শ্যুট করে দাও, ও শ্যুট করে দিয়েছে। সবটা তো দেখাতে পারিনি, মিষ্টিটাই খাচ্ছি। ভীষণ সুন্দর ছিল রান্না বান্না খাওয়া দাওয়া। তো এটা হচ্ছে তার পরের দিন। আমার বাড়িতে প্রচুর ঝুল জমেছে, মানে 2 বাড়িতে থাকা বলে বাড়ি আর পরিষ্কার করা হচ্ছে না। তো আজকে ভাবলাম গরম যতই লাগুক, এই যে মানে সিলিং এ যে ঝুলগুলো লেগেছে সেগুলো একটু একটু যাই থাকুক, পুরো পরিষ্কার করব। না হলে মানে ছাদের দিকে তাকাচ্ছি তো দেখতে একটু খারাপ লাগছে, যে এদিকে ঝুল ঝুলছে ওদিকে ঝুল ঝুলছে। তো আমি আবার মানে চলে যাব বাড়ি। তো সেই জন্য ভাবলাম যে না, গরম লাগুক আর যাই হোক, আমাকে কাজটা করেই নিতে হবে। আর এই যে হাজব্যান্ড ডাইনিং এ শুয়ে আছে, ওর সাথে টুকটাক করে গল্প করছি। তো পুরো আমাদের 4টে রুম, অনেকটাই সময় লেগেছিল। তো ভিডিওতে কাটছাট করে আপনাদের এইটুকুই দেখাচ্ছি। তো এই রুমটাতে অল্প অল্প একটু একটু আছে, তবু ওই যে সিলিং ফ্যানগুলো তো পরিষ্কারই করতে পারলাম না, কারণ ওটার জন্য হাই টুল লাগবে। আর হাই টুল নিচে আসে। আর সত্যি কথা বলতে কি বলুন তো, গরমে কোনো কিছুই ভালো লাগছে না। আর মানে রাজ্যের পরিস্থিতিও কেমন, সব মিলিয়েই যেন মনটা সবসময় একটু খারাপ খারাপ হয়েই থাকছে। আর এই টিভিটার কোনো কাজ নেই এখন, আর এ চলেও না। একে চালাতে গেলে মানে রোবোটিক রিমোট লাগে, তবুও একে নষ্ট করিনি। আমার শ্বশুর শাশুড়ির হাতে কেনা জিনিস, তো ওকে সবসময় মানে ধুয়ে মুছে রাখা হয়। তো আজকেও ভাবলাম যে একদম বাড়িঘর ডিপ ক্লিন করব। এখন কি হচ্ছে বলুন তো, ডেইলি 3টে বাজলে একটা ঝড় শুরু হচ্ছে, দিয়ে যাই হয়তো একটু জানলা টানলা খোলা থাকছে, পুরো ধুলো জমে যাচ্ছে। না হলে আমি সপ্তাহে একদিন করে
ডিপ ক্লিন করি। আর তাছাড়া এমনি ডেইলি ডাস্টিং যেমন হয় সেরকমই চলে। তো টেবিলটা এই দিক হয়ে আছে, তো দেখতে খুব একটা ভালো লাগছে না, আর হাতে পায়ে শুধু বেঁধেই যাচ্ছে আর আমারই বাধে। তো ভাবছি টেবিলটাকেও একটু মানে করে নেব, ঘুরিয়ে নেব। দেখা যাক কেমন লাগে, মানে টেবিলটা ঘুরিয়ে নিয়ে। আর আগের দিনের রাত্রে বাসনগুলো টেবিলে পড়েই আছে, এগুলো একদম গোছগাছ করা হয়নি। মানে কি, একটু শরীরটা খারাপ করছিল, তার জন্য আমি এসে সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছি। আর আমাদের গরম তো প্রত্যেকেই আমরা কম বেশি জানে। একা একাই আমি টেবিলটাকে সরিয়ে দিলাম, যদিও ওই চাকার স্ট্যান্ডের তলায় রাবার দেওয়া আছে, তো অটোমেটিক সে ঘুরে যায়। আর আমাদের মার্বেলটা কি বলুন তো, একটু উঁচু নিচু আছে, ওই জন্য টেবিলটা একটু কাত হয়ে যায়। তো ভাবছি এইভাবেই টেবিলটা রাখবো। তো কেমন লাগছে আপনারাও কমেন্টসে জানাবেন, যে এই লম্বা সোজাসুজি না এই সোজাসুজি টেবিলটা। আর তার সাথে টেবিলটাকেও একদম পরিষ্কার করে নিলাম, ছাদ দিয়ে দেখুন এবার এই পরিস্থিতি এলো। তো যাই হোক, টেবিল আমার মনে হচ্ছে এদিকে রেখে বেশ ভালোই লাগছে। আর আমি বুঝতে পারি না, যেদিকেই আমি ক্যামেরা রাখি কালো কেন লাগে। যে দিনের আলোতেও আমি শ্যুট করছি, এটা নয় যে রাত্রের আলোতে কি অন্য কিছু। এখানে কি বলুন তো, উম, খুব স্ট্রাগল। ইউটিউবে অটো এমনি পাওয়া যায় না মনিটাইজেশন। তো আজকে যেহেতু ডিপ ক্লিন ডে, তো একটা বাথরুম আমি ক্লিন করব। ডেইলি ক্লিন, স্নানের আগে একদম ক্লিন করে রাখি। তো জলের ছিটে লাগলে টালিগুলো অনেক সময় দাগ দাগ পড়ে যায়, তো ভাবলাম একটু ব্রাশটা দিয়ে একদম ঘষে দিই। তো আজকে এই বাথরুমটা করব, আর অন্য সময় আর দুটো করব। আর এই বাথরুমটা বন্ধই থাকে, ছেলে আসলে ব্যবহার হয়, শ্বশুর শাশুড়ি আসলে ব্যবহার হয়। আমার বাথরুম আলাদা আছে, হাজব্যান্ডেরও বাথরুম আলাদা। তো একদম ঝাঁ চকচকে করে আজকে সব রেখে কালকে বাড়ি যাব। মানে আমার কথা হলো প্রত্যেকটা জিনিস প্রপার এবং সুন্দর গোছগাছ থাকবে, যাতে দেখতে ভালো লাগে। তো এবার মেঝেটাকেও একটু ধুয়ে দেবো, এমন কিছু সেরকম ময়লা নেই। তো এমনি যে সাদা জল ঢেলে এই ঝাঁটা দিয়ে খুব ভালোভাবে আমাদের ইন্ডিয়ান স্টাইলে ধোবো। ধুয়ে একদম শুকিয়ে রেখে দেবো। আর ভেজা বাথরুমে যেতে ভীষণ অস্বস্তি লাগে, আমাকে ভালো লাগে না একদম, মানে ভেজা বাথরুমে পা দেবো। আমার কথা হলো বাথরুম সবসময় ঝরঝরে তকতকে হয়ে থাকবে। আর তখন তো এক্সহস্টের সিস্টেম ছিল না, অনেক বছর আগে, তাই এক্সহস্ট লাগানো নেই, নর্মাল ফ্যান লাগানো আছে এমনি। তো আর ওয়েদার যা, তাতে জানালা খুলে দিলে অটোমেটিক বাথরুম শুকিয়ে সুন্দর হয়ে যায়। তারপরে একটা ওডোনিলের ব্যাগ রেখে বাথরুম লাগিয়ে দিই, তাহলে কি বলুন তো, বাথরুমটা একদম চেঞ্জ চেঞ্জ করে ভীষণ ভালো লাগে। আপনারাও আমার মতো মনে হয় এরকম বাথরুম পছন্দ করেন। এখন তো প্রত্যেকেই রুম যতটা না সুন্দর করে, তার থেকে বাথরুমটা সুন্দর করে দেয়। তো এই কাপড়টা হচ্ছে কোমোটের উপরটা মুছে দিলাম। তো আমাদের কোনো কিছুই সেইভাবে ময়লা থাকে না, যেহেতু ডেলি আমরা পরিষ্কার করি। তো আজকে শুধু আপনাদের দেখালাম যে আমরা ইন্ডিয়ান হাউস ওয়াইফরা কত স্ট্রাগল করি। আমি প্রত্যেকটা জিনিস এখন নিজের হাতেই করি, ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, সব কিছু। যেহেতু এখন হাতে প্রচুর সময়, ছেলে থাকে না, আমি সারাক্ষণ একা একা কি করব। তো আগেই করেছিলাম মাইক্রো ওভেনটা পরিষ্কার, তারপরে বাথরুমে গিয়েছিলাম। তো ভিডিওটা যাই হোক আগে পরে হয়ে গেছে। তো মাইক্রো ওভেনে কি হয়েছে, কিছুদিন ধরে ওই মাংস গরম করা হয়েছে, কিন্তু মাংসের উপরে কোনো লিড দেওয়া হয়নি। তো অনেক সময় ছুটে ছুটে মাইক্রো ওভেনের ভেতরে দেখছি মানে পড়েছে সব মাংসের টুকরো, চর্বি টর্বি। তো ওখান থেকে একটা খারাপ স্মেল ছাড়বে অটোমেটিক চলতে লাগলে। আর আমার তো মাইক্রো ওভেন প্রচুর লাগে সারাদিনে, জল গরম, কফি, এই সবগুলো খাবার গরম চলতেই থাকে। তো মাইক্রো ওভেনটাকেও খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম, ওই যে বাসন মাজা স্কচ ব্রাইটে একটু ভিম দিয়ে। আর এই জানালার কোণগুলোতেও একটু একটু ধুলো, মানে ওই যে ঝড় হচ্ছে, ঝড়ের ধুলো জমে যাচ্ছে, দিয়ে কাজগুলো দেখতে ভালো লাগছে না। তো কলিংটা কোথায় আছে খুঁজে আর পেলাম না, তো একটা শুকনো কাপড় দিয়ে চেপে চেপে মুছে নিলাম। হয়তো আপনাদেরকে দেখাচ্ছি 30 সেকেন্ড, কিন্তু আজকে সারা দিন এইসব করতে 2টো বেজে গেছে। আর সময় তো লাগবে এইসব কাজে, কিন্তু যাই হোক মনটাও ভালো লাগছে, বাড়িঘর একদম
ডিপ ক্লিন হয়ে গেল। শান্তিতে, শান্তিতে যেতে পারবো। আর এই যে কাঁচটাতে ইচিং করা আছে, এখানেও আমি ভাবলাম যে একবার এটা বুলিয়ে দিই। এটা অর্ধেক ইচিং আর অর্ধেক হচ্ছে